দেখুন, দিল্লি পুলিশের বক্তব্য কোনো ঘরে ঘরে রেড হয়নি, মোটেই কারুর ঢোকা এবং বেরোনো আটকানো হয়নি, শুধুমাত্র ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে বলে দিল্লি পুলিশ গেটের কাছে ফোর্স বাড়িয়েছে। তৃণমূল বলছে ওসব জানি না। বঙ্গভবনে কেন দিল্লি পুলিশ ঢুকবে, এর অবশ্য একটা ইতিহাস আছে, আমি এই অনুষ্ঠানে পরে একেবারে সন তারিখ দিয়ে সে কথায় আসবো। কিন্তু পরবর্তী বক্তা অরূপ চক্রবর্তী নিঃসন্দেহে এই প্রশ্নেরও জবাব দেবে যে কেন্দ্রীয় এজেন্সির কোনো বেসরকারি অফিসে যখন রেড করছে তখন কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ সেই ঘটনাস্থলে কেন ঢুকবে। অর্থাৎ কেন্দ্র বা রাজ্য কেউ কি একটা ফেডারেল কাঠামোর লক্ষণ রেখাটাকে মানে, নাকি রাজনীতি প্রতি মুহূর্তে দুপক্ষকেই একেবারে সেই লক্ষণ রেখাটা পার হওয়ার জন্য বাধ্য করে? যদি মানতো তাহলে দুদিন অন্তর ওই কেন্দ্রীয় এজেন্সি আর রাজ্য পুলিশের কুস্তি তো আমাদের দেখতে হতো না। অরূপ কি বলে? সুমন, প্রথমত তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর রয়েছে। দুটি ক্ষেত্রেই বেআইনি কাজ করেছিল। বেআইনি কাজ আজকে করেছে দিল্লি পুলিশ, সেদিনকে করেছিল ইডি। বাহ, বেআইনি ইন্ট্রুটার, কার্যত অবৈধ অনুপ্রবেশকারীর মতো আজকেও ঢুকেছে। শোলের কয়েনটা হয়ে গেল, চিট ভি মেরি পট ভি মেরি। আমি সুমনদের গলার অবস্থা খারাপ, সুমনদে বলছিলেন, আমি চাইবো তার গলাটা একটু রেস্টে থাক, যদি মাঝখানে বেশি আমার গলাটা রেস্টে থাকবে, অনেকেরই আরাম হয়, একটু যদি কোনো সন্দেহ নেই, একটু বলতে যদি অ্যালাউ করেন, কারণ বিজেপির প্রতিনিধি টানা বলেছেন। আমি আজকে গলার সৌজন্যে তুমি আজ আরাম করো না। আমি আজকে দেখছিলাম যে ওই নাজি জার্মানির যে ছবি আমরা ইতিহাসের বইয়ে পড়েছি, হিটলার আর হিমলারের নতুন গেয়ারিং গোয়েবলসদের আজকে দেখলাম কার্যত যে কথা বলছিলেন একাধিক ভিডিওতে, এবং তার মধ্যে অনেকগুলো সমাজ মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ পরিষ্কার বলছে কোট আনকোট যে তাদের কাছে ওপর মহলের অর্ডার আছে। আপনাদের ভিডিও তো দেখা গেছে যে ওপর মহলের অর্ডার আছে যাতে এখান থেকে কাউকে বের করতে না দেওয়া হয়। তো এই ওপর মহলটা কি, আর অর্ডারটা কার, অর্ডারটা কোথায়? সেই অর্ডারটা যখন কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক ব্যক্তি দেখতে চাইছেন, অর্ডারটা তো দেখাতেই পাচ্ছেন না, উল্টে সেই পুলিশ অফিসাররা পালিয়ে যাচ্ছে। আমার গলা খারাপ, কিন্তু এত খারাপ কি যে আমি ওটাকে আর রিকোড করতে পারবো না। বলেছে ওপর মহলের অর্ডারে ডিউটি করছি, বেরোতে ঢুকতে দেবো না, একবারও ফুটেজে শুনি। বলছি শুনে নিন একটুখানি। যদি ওপর মহলের অর্ডারে ডিউটি করে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী যাওয়ার সাথে সাথে পালালেন কেন? আপনাদের ক্যামেরায় দেখা গেছে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন সুরসুর করে পালিয়ে যাচ্ছেন সাইডে কেন? যদি আপনি ডিউটি করতে থাকেন সত্যনিষ্ঠার সাথে পালালেন কেন মুখ্যমন্ত্রীকে দেখে? আসলে সমস্যাটা অন্যখানে। সমস্যাটা হচ্ছে এই দালাল, এই অহংকারী, এই দাম্ভিক নির্বাচন কমিশন, যা ইতিমধ্যে দেশের মানুষ তাকে নির্যাতন কমিশন বলেছে, আজকে তাকে দেখা যাচ্ছে কৃতদাস কমিশনে পরিণত হতে। আমাদের বলা হয়েছিল কি যে 2002 সালের তালিকায় যদি নাম থাকে কোনো ভয় নেই, যদি নাম না থাকে বাবা মায়ের নাম থাকে প্রোজেনি ম্যাপিং হবে, কোনো ভয় নেই। 58 লাখ মানুষের নাম বাদ গেল যারা মৃত, এবং যার মধ্যে প্রচুর মৃত মানুষ, তারা কার্যত জীবিত। যেই মানুষগুলো যাতে সংবাদ মাধ্যমের সামনে না আসে বা নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে না পারে, তার জন্য ডেলিভারেটলি এই ব্লকেজ তৈরি করা হয়। 58 লক্ষের মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী কথা আজকেও বলা হয়েছে। কজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম চিহ্নিত করে নির্বাচন কমিশন জানিয়েছে? প্রথম প্রশ্ন এখানে। আমাদের প্রথম থেকেই আপত্তি ছিল যে ডালমে কুচ কালা হয়। আসলে পরে দেখলাম ডালমে কুচ কালা না, ওই 1,36,00,000 গল্পটা যখন এলো বুঝলাম পুরো ডালটাই কালো ছিল। আসলে ডালমে কুচ কালা নেই, পুরো ডালই কালাটা। এই যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি। সুমন একটু আগে বলছিল যে কাকলি ঘোষ দস্তিদারের কথা বলে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কি অশিক্ষিত বিজেপির প্রতিনিধি বললেন। আমি জানতে চাই, দেবজিৎ সরকার বিজেপির রাজ্য জনতা যুব মোর্চার সভাপতি ছিলেন, এখন ওনাদের দলের সজল প্রধান মুখপাত্র নয়, দেবজিৎ প্রধান মুখপাত্র দলের অফিসিয়াল পোর্টফোলিওতে। তার মাকে 77 বছর বয়স্কা মা, মাসিমাকে আমি প্রণাম জানাই, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং এর জন্য। এই অসভ্যতা। ওনার মা কি রোহিঙ্গা অনুপ্রবেশকারী? আমি জানতে চাইছি। স্বপন দাশগুপ্ত সে কি অশিক্ষিত নাকি? যে কি অ্যালসেসিয়ান ডোবারম্যান বলছিল, এরা তো সবাই জেন্টলম্যান। তাহলে এই জেন্টলম্যানদের কেন এই হয়রানির শিকার হতে হচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপি দিতে পারছে না। কিন্তু বিজেপি উত্তর দিচ্ছে কার? দালাল নির্বাচন কমিশনের হয়ে করলে। এর আগের বার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সরাসরি বলেছিলেন যা যা কথা হয়েছে হিম্মত থাকলে আপনারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। তোমার 1 মাস হয়ে গেছে, এখন অব্দি সিসিটিভি পাইনি। সেদিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি মনোনীত, আমরা নির্বাচিত। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, বৈঠক বয়কট করে বেরিয়ে আছেন, তখন নির্বাচন কমিশনার তার পক্ষ থেকে বলছে আপনারা কি নির্বাচনটা এভাবেই বয়কট করবেন? তো মানে নির্বাচন কমিশন কি লেভেলে ডেসপারেট যে বিজেপির হয়ে দালালি করতে করতে, এই জন্যই বলছি এটা কৃতদাস কমিশন, এটা নির্যাতন কমিশন নয়, কৃতদাস কমিশন। আমি সব বুঝলাম, কিন্তু আমার প্রথম প্রশ্নটা তুমি যেখান থেকে
শুরু করলে যে বিজেপির প্রতিনিধি এই বলেছেন ওই বলেছেন, পাশাপাশি তো বিজেপির প্রতিনিধি একটা চ্যালেঞ্জও করেছেন যে বঙ্গভবনের সিসিটিভি ফুটেজটা কেন রাজ্য সরকার, নির্বাচন কমিশন তো এক মাসেও তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ফুটেজ বাইরে আনলো না, রাজ্য সরকার সাহসে ভর করে আজকে সকালে সত্যি ঘরে ঘরে রেড হয়েছে কিনা সেই ফুটেজটা সামনে আনবে কবে? আমরা আজকে ওপেন চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, নির্বাচন কমিশন এক মাস আগে, আজকের তারিখে আরে ছেড়েই দিন, তোমার চ্যালেঞ্জ তো বুঝলাম, এক মাস আগে তুমি ফুটেজ প্রকাশ করুন, আজকে বঙ্গভবনের ফুটেজটা সামনে আনবে কিনা বলো। তার মানে আপনিও স্বীকার করলেন যে নির্বাচন কমিশন আসলে মিথ্যাবাদী, নির্বাচন কমিশন যে মিথ্যাবাদী এটা আপনিও স্বীকার করে নিলেন। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে তখন আমার বৈধ সময়ের মধ্যে আর করিনি আর কি, যে আপনারা আমাদের দুজনকে অন্তত সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য হচ্ছে, বলছে ওপর মহলের অর্ডার, বাকিটা কিন্তু মমতা ব্যানার্জির মতন মিথ্যাচার, যে ওপর মহলের অর্ডারে ডিউটি করছে। আর মমতা ব্যানার্জিকে দেখে তো সবাই পালাচ্ছে, হুমায়ুন যে কোনো ডিসিপ্লিন ফোর্স ওপর মহলের অর্ডারেই ডিউটি করে, পৃথিবীতে নিজের অর্ডারে কে ডিউটি করে? ঘরের দরজা ভাঙতে কার অর্ডারে এসেছিল সেটাও নিয়ে আমি প্রশ্ন করছি না, আমি বলছি ওনাকে দেখলে মিলিটারি পালায়, ওনাকে দেখলে পুলিশ পালায়, ওনাকে দেখলে বাংলার মানুষও পালায়। আমি দেখছি খালি, সেটা বোঝাই যাচ্ছে, ভোটের রেজাল্টে প্রতিদিন বোঝা যাচ্ছে কাকে দেখলে পালাচ্ছে। আমি না ওইখানে যে মুখগুলো দেখছিলাম যাদেরকে সঙ্গে নিয়ে এসছেন, আপনি পারলে আবার দেখান সেই মুখগুলো, ভাবলে সিন, তারা ভাবছে আমরা কোথায় এসে পড়লাম, কার হাতে এসে পড়লাম, এই যে ব্যাপারটা সেটা কিন্তু মানে চেহারাগুলো বলে দিচ্ছে যে কোনো না কোনো ভয় দেখিয়ে অথবা লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে এসেছে। হ্যাঁ, তোমার এইটার সঙ্গে আমি একমত নয়, কেউ আজকে পৃথিবীতে কচি শিশু নয় যার ফলে তাদের তৃণমূল বা নিয়ে গেল দিল্লিতে, তারা স্বেচ্ছায় যায়নি, এটা আমি মুখ দেখে অন্তত বুঝতে পারছি না, তারা যদি মুখ খোলে বুঝতে পারবো। 100টা কেস আপনি দেখাতে পারেন যেখানে তৃণমূল কর্মী তৃণমূলের হাতে মরে যাওয়ার পর সিবিআই চেয়ে পরের দিন বউ বলছে আমি দিদির পুলিশেই সন্তুষ্ট। আপনি মানুষগুলো অপমান করলেন, সজলদা, মানুষগুলো অপমান করছে, তারা গেছে, আপনারা তাদের উপর ভরসা রাখছেন না। সরাসরি অভিযোগ ছিল, কিন্তু তারপরে তার স্ত্রী আর মুখই খুললো না। আপনারাও মুখ দেখাতে পারেন। একটাই জিনিস, 12 জন ওখানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজনও কি রোহিঙ্গা? না, তাদের 10 জন হিন্দু, তাদের তোমরা জোর করে নিয়ে গেছো, তাদের মুখের মধ্যেও কোনো স্বতঃস্ফূর্ততা খুঁজে পাইনি। রিড করতে পারছে, বাংলার মানুষের মন রিড করতে পারছে না বলেই প্রতিবার নির্বাচনে ঘাট ধাক্কা খাচ্ছে, প্রতিটা নির্বাচনে ধাক্কা খাচ্ছে। বাংলার মানুষের একদম মনের মানুষ, আরে ভাই রিড করেছি তো, এরা মনের মানুষ, নির্বাচনে আমরা জিতি, চাকরি খেয়েছে, এরা মনের মানুষ, তোমরা করেছিলে চাকরি, মামলাটা তোমরা করেছিলে, চাকরি যায় 32,000 চাকরি মনের মানুষ, 32,000 চাকরি পেতে চেয়েছে। একটা কথা বলছি, এই যে দিল্লি পুলিশকে নিয়ে যে অসভ্যতামিটা করছে আপনাদের সরকার, এই অসভ্যতামিটার রেজাল্ট কিন্তু আপনাকে আমাকে পেতে হবে। দিল্লি পুলিশ দিল্লিতে রাস্তা আটকাতে পারে না, পরের দিন আদানিকে নিয়ে নরেন্দ্র মোদী চলে যায় ভুটানে ব্যবসা করতে, দিল্লি পুলিশ এই অপদার্থ দিল্লি পুলিশ সব ঠিক আছে, আমি বলছি, আমি অরূপকে শুধু মনে করিয়ে দেবো, দিল্লি পুলিশ খুব খারাপ, এত সমালোচনা করছে অরূপ, এবং তার ভেতরে ন্যায্যতা আছে, কিন্তু আমি বলছি যে কলকাতা পুলিশ কাকুলিয়া রোডে 6 মাসের মধ্যে 2বার বোমাবাজি করে এই অনুষ্ঠানে, সেটাও আলোচনা করবো, তার সমালোচনা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।